নমস্কার, আদাব। আমি অনুপ সোনি গুজরাটের রাজকোট থেকে ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ঘটনা রাজকোটে ঘটা একটি সত্যি ঘটনার উপর ভিত্তি করে। হ্যালো হ্যালো, ডায়না বলছি। আগে হ্যাঁ, কোনো ব্যাপার না, নাম বলার দরকার নেই, কিন্তু নিজের প্রবলেমটা খুলে বলুন। আমি একজন বিবাহিত মহিলা আর আমার একটা বাচ্চাও আছে, কিন্তু আমি অন্য একজন মানুষের প্রতি অ্যাট্রাক্টেড, আর ওই মানুষটিও রাইট? আর তুমি গিল্টি ফিল করছো? খুব বেশি। শুধু কি অ্যাট্রাকশন ফিল করছো নাকি আরো এগিয়ে গেছো? অ্যাট্রাকশন তো প্রচন্ড হাই আছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। তুমি না চাইলে কিছুই হবে না। প্লিজ আমায় অ্যাডভাইস করো, কিভাবে? নিজের হাজবেন্ডকে সত্যিই ভালোবাসো মন থেকে? বাসি, মন থেকে ভালোবাসি। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ওই অন্য লোকটাকে ভুলে যাও। কোনো শারীরিক অ্যাট্রাকশন আসল ভালোবাসা থেকে বেশি হয় না। আমি মানছি ডায়না, কিন্তু আমার মনে হয় যে আমি দুর্বল হয়ে যাব। একটা কথা জেনে রাখো, একবার শারীরিক সম্পর্ক শুরু করলে অনেক কিছু কিন্তু ভেঙে যাবে। কয়েক মুহূর্তের সুখের জন্য সারা জীবনটাকে বাজি ধরবে? বিয়েতে বিশ্বাসঘাতকতার আলাদা একটা মূল্য হয়। যখন মানুষ বিবাহিত জীবনটাকেই অস্বীকার করে, তখন অনেক জীবনকেই তার ফল ভোগ করতে হয়। আকর্ষণ যখন সব বাধা টপকে অবৈধ সম্পর্কে পরিণত হয়, তখন সেটা একটা ইঙ্গিত হয় যে এবার পেছনে ফেরা মুশকিলই নয়, বরং অসম্ভব। সেজন্যই অবৈধ সম্পর্ক বোঝা হয়ে দাঁড়াতে সময় লাগে না, আর প্রায়শই এই বোঝাটাকে নামানোর জন্যে অপরাধে সাহায্য নিতে হয়। অক্টোবর 2011, রাজকোট, গুজরাট। বাবা, লোকেদের বলাতেই মিথ্যেটা সত্যি হয়ে যায় না। মা, সবাই তোমার আর ওই ময়ূরের ব্যাপারে আমাদের সরাসরি ব্যঙ্গ করছে। হ্যাঁ, তো ময়ূর আমার কলেজের বন্ধু, আর কিচ্ছু না। তখনও সবাই খোঁচা মারতো, আর যখন আমার মনে কোনো পাপ নেই, আপনারা কেন শুনছেন না? বৌমা বন্ধুত্ব নিজের জায়গায়, কিন্তু তোমার সাথে একা দেখা করতে এসেছিল কেন? আমরা দুজন অম্বা দেবীর দর্শনে গিয়েছিলাম, তোমার স্বামী দোকানে ছিল, বাচ্চা স্কুলে ছিল, তুমি বাড়িতে একা ছিলে। এটা কি ভালো দেখায়? মা, আমায় মনীষা বলেছিল যে ময়ূর রাজকোটে এসেছে আর ওর সাথে দেখা করতে আসার ছিল। তোমরা তো শুধুই তিল থেকে তাল বানিয়ে ফেলো। মা, আমার স্ত্রীকে আমি খুব বিশ্বাস করি। সমাজ কি বলে তাতে আমার কিছু যায় আসে না। সমাজ গোল্লায় যাক, তাতে আমার কি? সমাজেরও কিছু গুরুত্ব আছে বাবা। সমাজ যখন কিছু বলে আমাদেরও তখন শুনতে হয়। আর সেই পৃথিবীর কথা শুনে আপনি আপনার বৌমার অসম্মান করবেন? বাবা, মা, আমি যদি আপনাদের মেয়ে হতাম, তখন আপনারা এরকম বলতেন? বাবা, রোগের শুরুতেই তার চিকিৎসা হওয়া দরকার, তা না হলে পরে বাঁচা মুশকিল হয়ে যায়। দেখো দীপক, আমি তোমার বাবা মার নিন্দে করতে চাই না, বা ওনাদের বিরুদ্ধে তোমাকে উস্কাতেও চাই না, কিন্তু না বলেও আমি থাকতে পারছি না। ওনারা ভীষণ সন্দেহবাতিক স্বভাবের। আমার তো মনে হয় যে ওনাদের সন্দেহ করতেই ভালো লাগে। কিন্তু দেবেন ভাই, আমি করলেও বা কি করব? যতই হোক ওনারা আমার মা বাবা। দেবেন্দা, মা আর বাবার সন্দেহ শুধু আমাকে নিয়েই, ওনাদের কারোর উপর কোনো অভিযোগ নেই। আমার কাছে একটা উপায় আছে, তোমরা দুজন যদি ঠান্ডা মাথায় শোনো তাহলে। বলতে থাকুন, শুনছি। দুপক্ষেরই নিঃশ্বাস নেওয়ার জন্য জায়গা চাই, যেটা কিনা এখন নেই। আপনি কি এটা বলতে চাইছেন যে আমরা ওনাদের দুজনের থেকে আলাদা থাকি? কিছুদিনের জন্য। না দেবেন ভাই, এটা হবে না। কেন হবে না? আরে কোনো মহাপাপ করতে যাচ্ছ না, আর ওনাদের শরীর স্বাস্থ্য ভালো, আর তোমরা দুজন আলাদা থাকবে, সম্পর্ক শেষ করতে যাচ্ছ না। কিন্তু তাও দীপক, দেবেন্দা ঠিকই বলছেন। তোমাদের হাসান বাড়ির ঘরটা খালি আছে না, ওটাকে পরিষ্কার করে নাও আর ওটাতে থাকতে শুরু করে দাও। আমি চ্যালেঞ্জ করে বলছি, 3 মাসের মধ্যেই দেখবে দুটো গাড়ি স্মুথ লাইনে চলতে শুরু করবে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ
এক মিনিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওখানেই দেখা করব। হ্যাঁ, আমি চলে আসবো। হুম। আচ্ছা শোনো, আজকে আমার আসতে একটু লেট হয়ে যাবে। কোথায় যাচ্ছ? একটা কাজ আছে আর্জেন্ট। সেটা তৈরি হয়ে গেছে? হচ্ছে। তা আজ কি আর্জেন্ট কাজ আছে? আছে কিছু। বাই মাম্মা। বাই বেবি। বসেছো তো? ধরো ঠিক করে। হুম। কল্পেশ। হ্যাঁ বড়দা, এদিকে আয় একটু। আচ্ছা শোন, আজকে আমার একটা আর্জেন্ট কাজ আছে। আজ আমি দোকানে আসতে পারবো না, তুই সামলে নিস, ঠিক আছে? কোথায় যাচ্ছ? আছে একটা কাজ। কি কাজ? আরে তুই কি কোনো পুলিশ নাকি যে তোর সব প্রশ্নের উত্তর দেবো? খাবার খেয়ে নিস, চললাম, দেরি হয়ে যাচ্ছে। ভরত ঠাকুর এমন কিছু করছিল যেটা সে সবার থেকে লুকোচ্ছিল, আর কল্পেশের থেকেও, যে কিনা ওর খুড়তুতো ভাই ছিল আর বিজনেস পার্টনারও। ভরত ঠাকুর আসলে এমন কি করছিল? আরে ভাই, এটা কি হচ্ছে বলেই দাও। হ্যালো, হ্যাঁ আমি ভরতের বন্ধু বলছি। ও কিছু আর্জেন্ট কাজে গোধরা গিয়েছে, ওর আসতে দেরি হবে। কিন্তু আজ সকালে তো ভরতে এরকম কিছুই বলেননি। এখন বলছে তো আমার মাধ্যমে। হ্যালো, কিন্তু ফোনও তুলছে না। আগে তো কখনো গোদরা যায়নি। ওখানে বিজনেসের কি কাজ হয় তোমাদের? ওখানে কোনো কাজ হয় না বৌদি, সেই জন্য তো আমিও ভাবছি। তোমাদের ভরত দাদা আমাকে কিছুই বলে না, কোথায় যায় কি করে। আমার কিছু ভালো ঠেকছে না কল্পেশ। দুটো সেলফোন ওর, রিং বেজে যাচ্ছে কিন্তু তুলছে না। 24 ঘন্টার বেশি হয়ে গেল ও বাড়ি আসেনি। আর আমাদের কোনো আইডিয়া নেই যে উনি গোদরা কেন গিয়েছেন স্যার। যে ফোন করেছিল সে তার নাম বলেনি? না স্যার, আমি জিজ্ঞেস করার আগেই ফোন কেটে দিয়েছে। আপনার দোকান হাসান বাড়িতে, তাই না? হ্যাঁ একদম। একটা কাজ করুন, ওই দুটো সেল নাম্বার লিখে দিন, আর আপনার দোকানের ল্যান্ডলাইন নাম্বারটাও। স্যার, রাজকোট বাস স্ট্যান্ডের কাছে একটা পিসু আছে। ভরত ভাইয়ের দোকানে সেখান থেকে ফোন এসেছিল। আর ভরত ভাইয়ের ফোনের লোকেশন দেখাচ্ছে যে 11ই অক্টোবর উনি গোধরাতে ছিলেন, আর সেই দিন থেকে উনি মিসিং। আর অন্যদিনের লোকেশন রাজকোট দেখাচ্ছে, আর 13ই অক্টোবর আবার গোধরা। আর এখন লোকেশন গোধরা আর রাজকোটের মাঝামাঝি দেখাচ্ছে। এখানে কোনো গেম খেলা হচ্ছে। এরকম গেম স্যার? কোনো অজ্ঞাত ব্যক্তি কল্পেশকে রাজকোটের পিসিও থেকে ফোন করে, বাস স্টপ থেকে। আর ভারত ভাইয়ের ফোনের লোকেশন রাজকোট আর গোধরার মাঝে কন্টিনিউয়াস। ঠিক স্যার। তুমি একটা কাজ করো, এই দুটো বাস স্ট্যান্ডের মধ্যে যতগুলো বাস চলে তাদের চেক করো। স্যার, রাজকোট আর গোধরার মাঝে রোজ 6টা বাস চলে স্যার। আর এই দুটো সেলফোন বিকেল 5টার বাসে পাওয়া যায়, আর দুটোই সাইলেন্ট মোডে ছিল। ভরত ভাই সকাল 10:30টাতে বাড়ি থেকে বার হন, আর ওনার স্ত্রী রসিকা বেন সন্ধ্যে 6টা থেকে রাত 12টা পর্যন্ত 7-8টা মিস কল করেন। ইয়েস স্যার। কিন্তু বাড়ি থেকে বেরোনোর আগে উনি লাস্ট কল রিসিভ করেন এই নম্বরটা থেকে। এই নম্বরটার খোঁজ করো। ইয়েস স্যার। একটা পেট্রোল পাঠাও,
রাজকোট আর গোদরা রোডে মোটর সাইকেলটাকে খোঁজো। আমার পুরো বিশ্বাস যে ভরত ভাই রাজকোট ছেড়ে মোটেই যাননি। রসিকা দেবী, আপনাদের সঙ্গে আমাদেরও গোলকধাঁধায় ফেলা হচ্ছে। কে গোলক ধাঁধায় ফেলছে আমার? কোনো অজ্ঞাত মানুষ বা ভরত ভাই নিজে। কিন্তু বড়দা এরকম কেন করবেন? আপনারা বলুন, যে আজকাল ভরত ভাই এমন কিছু করছিলেন যে সেটা অদ্ভুত বা আশ্চর্যজনক মনে হয়েছে। আমি জানি না। বাবা না, বাবা না। বলো মা, তুমি পাপার ব্যাপারে কিছু বলতে চাইছিলে তাই না? বাবা খুব ভালো, উনি আমায় খুব ভালোবাসেন। সেটা তো খুব ভালো কথা, কিন্তু তুমি তো অন্য কিছু বলতে চাইছিলে। না, রসিকা দেবী, ভরত ভাই আমাদের জন্য শুধুমাত্র একটা কেস। আপনার কাছে কি গুরুত্ব সেটা আমরা জানি না, কিন্তু একটা কথা বলবো, মিথ্যে বলে কারোর ভালো করা যায় না। স্যার, স্যার, রাজকোট সিটিতেও চেক করলাম, ভরত ভাইয়ের বাইক পাওয়াই যাচ্ছে না স্যার। আচ্ছা, ফোন নাম্বারটা কার খোঁজ নিয়েছো? ইয়েস স্যার। এই শেষ কলটা যেটা 9:40 এসেছিল সেটা কোনো মনীষা শেঠের ছিল। মানে এই মনীষা শেঠ ভরত ভাইয়ের বাড়ি থেকে বেরোনোর আগে ফোন করে। ইয়েস স্যার। আর হয়তো রসিকা দেবী মানে ভরত ভাইয়ের স্ত্রী এই কথাটা জানতেন, আমাদের হয়তো বলেননি। এই মনীষা শেঠকে কন্ট্যাক্ট করো, বলো কথা বলার আছে। আগে আমি ভরতদাকে চিনি, ওনার আইসক্রিমের দোকান আমাদের মোবাইলের দোকানের একদম পাশে। উনি একাধবার আমাদের বাড়িতেও এসেছেন। কিন্তু কি ব্যাপার ইন্সপেক্টর? 11ই অক্টোবর সকাল 9:40-এ ভরত ভাইয়ের সেলে আপনার মোবাইল থেকে কল এসেছিল। হ্যাঁ, আমি কল করেছিলাম। ওনার একটা মোবাইলের দরকার ছিল, ব্ল্যাকবেরির লেটেস্ট মডেল। সেটা আমি ওনার জন্য আনিয়েছিলাম। শুধু এটাই বলার জন্য ফোন করেছিলাম। ভরত ভাই কি আপনার বন্ধু ছিলেন? না, চেনাশোনা। কেন? কারণ ওনার সাথে কিছু ঘটেছে। স্যার, মনীষা আমাকে বলেছিল যে ভরত ভাই নাকি মোবাইল নিতে আসবেন, কিন্তু উনি এলেনই না। স্যার, ভরত ভাইয়ের বাইক পাওয়া গেছে নাইডি ড্যামের কাছে। স্যার, ওখানে বাঁধের পাশে ঝোপের মধ্যে একটা বস্তায় লাশ আছে সাহেব। গলা টেপা হয়েছিল কোনো ওয়্যার বা দড়ি দিয়ে। মৃত্যুর টাইমিং মিনিমাম 72 ঘন্টা, অ্যাকচুয়ালি 3 দিন। আর বডি অনেকটাই খারাপ হয়ে গেছে। মাখওয়ানা স্যার, আমার মনে হচ্ছে যে এই কেসে অনেকে মিথ্যে বলছে। তুমি একটা কাজ করো, মনীষা শেঠের সব হিস্ট্রি বার করো। স্যার, মনীষার সাথে দীপকের 7 বছর আগে বিয়ে হয়। ওনাদের 6 বছরের একটা ছেলে আছে দীপু। আর 3 বছর আগে ওনারা দীপকের মা বাবার সাথে আলাদা হয়েছে আর নিজেদের আলাদা বাড়ি বানিয়েছে। নিশ্চয়ই কোনো স্টোরি আছে। স্টোরি আছে স্যার, রঙিন স্টোরি। মনীষার শ্বশুর শাশুড়ির সন্দেহ ছিল যে মনীষার ময়ূর নামে কোনো লোকের সাথে অ্যাফেয়ার ছিল। সবাই তোমার আর ওই ময়ূরের ব্যাপারে আমাদের সরাসরি ব্যঙ্গ করছে। অ্যাফেয়ার? হ্যাঁ স্যার, প্রতিবেশীদের সাথে কথা হয়েছে। ওনারাই বললেন যখনই শ্বশুর শাশুড়ি তীর্থযাত্রা করতে যেতেন, বাচ্চা স্কুলে আর দীপক দোকানে, তখন ময়ূর দুপুরে বাড়িতে আসতো। আর এই ভরত ভাই, এর সাথে কোনো চক্কর আছে? দুজনের দোকান পাশাপাশি, তাই ভালো করে চেনাশোনা ছিল স্যার। একজন মহিলা খুন করতে পারে? যদি হ্যাঁ, তাহলে কেন? স্যার, এদের মধ্যে কোনো বিজনেস রিলেশন তো ছিল না। তবে কেমন রিলেশনশিপ ছিল মাখওয়ানা?
অ্যাফেয়ার হলে কোথায় আর কিভাবে দেখা করতো স্যার? এই ভরত ভাইয়ের মেয়ে শ্বেতা কোন স্কুলে পড়ে সেটা খোঁজ করো। হ্যালো সোনা, এটা তোমার জন্য। শোনো বাবা, তুমি সেদিন তোমার পাপার ব্যাপারে কিছু বলতে চাইছিলে, তোমার মাম্মা আটকে দিয়েছিল, কারেক্ট? রং, আমার কিছু বলার ছিল না। দেখো বাবা, তোমার বাবার সাথে কেউ খুব অন্যায় করেছে। তুমি চাও না যে আমরা ওই খারাপ লোকগুলোকে ধরি আর ওদের শাস্তি দিই? দেখো বাবা, তোমার বাবা যদি কিছু ভুল কাজ করে থাকেন কোনো ব্যাপার না, আমরা সেই খারাপ লোকগুলোকে ধরতে চাই যারা তোমার পাপাকে ভগবানের কাছে পাঠিয়ে দিয়েছে। এই কেসে তুমি একটু আমাদের হেল্প করো প্লিজ। আঙ্কেল, আমি না বাবার সাথে যখনই দোকানে যেতাম হ্যাঁ, তখনই বাবা আমায় একজন আন্টির বাড়িতে নিয়ে যেত। সেই আন্টির বাড়ি কোথায় বাবা? তো শ্বেতামা, তুমি দীপুর সাথে এখানে খেলো, আমার মনীষা আন্টির সাথে একটু কাজ আছে, আমি এখনই আসছি। আর দেখো, কোথাও যেও না, জানো এখানেই খেলবে। ওকে ওকে বাবা। ওকে ওকে, লাভ ইউ। যাওয়া যাক। বাবা কি ওখানে রোজ যেতেন? না, আমি যখনই দোকানে যেতাম তখনই যেতেন। থ্যাংক ইউ বাবা, যাও। ভরত ভাই আর মনীষার অ্যাফেয়ার সম্বন্ধে আমাদের জানাননি কেন রসিকা দেবী? আমি কোনো অ্যাফেয়ারের ব্যাপারে জানি না। মিথ্যে কথা বলা বন্ধ করুন। আমি মিথ্যে বলছি না, আমি শুধু এটা জানতাম যে ও কোনো মহিলার সাথে ফোনে কথা বলে। কোনোদিন সন্দেহ হয়নি আপনার? হয়েছিল, কিন্তু আমি বুঝতে পারিনি কিভাবে জিজ্ঞেস করব। রোজ ভাবতাম যে জিজ্ঞেস করব, কিন্তু কোনোদিন সত্যিটা শোনার সাহসী হয়নি। আপনার মনে হয় যে ভরত ভাইয়ের খুন মনীষা শেঠ করেছে? স্যার, কল্পেশের ট্র্যাক রেকর্ড পরিষ্কার আছে। ও ভরতের খুড়তুতো ভাই, আর বহু বছর ধরে ওরা দুজন একসাথে বিজনেস করছে। ভরতের স্ত্রী রসিকা, ও নিজের স্বামীকে মারবে না, তাহলে বাকি রইল মনীষা শেঠ, সেই আমাদের মুখ্য অভিযুক্ত। আমারও এই ময়ূরের অ্যাঙ্গেলেই পসিবিলিটি মনে হচ্ছে স্যার। নিয়ে এসো ওকে, ওকেই জিজ্ঞাসাবাদ করে দেখি। একটা নৃশংস খুন আর একটা অবৈধ সম্পর্কের সিন্দুক অনেক বিষয় বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছিল। এইসব বিষয়গুলি সাক্ষী ছিল এক তিক্ত বাস্তবে। ও, তাহলে তুইও বিবাহিত? আমিও, মানে আমি কিছু বুঝলাম না। খুব তাড়াতাড়ি বুঝে যাবি। এই মনীষা শেঠের সাথে কলেজে আলাপ, তাই না? হ্যাঁ স্যার। লাস্ট কবে কথা হয়েছিল? অনেক বছর আগে, তখন ওর বিয়েও হয়নি। কিন্তু এই কল রিপোর্টটা বলছে যে ময়ূর মিথ্যাবাদী। নিজে পড় এটাকে। গত সপ্তাহ পর্যন্ত রোজ মোবাইলে কথা হয়েছে তোদের। এবার বল, আর সত্যি কথা বল। আমি আর মনীষা মাঝে মাঝে দেখা করি। আর এই ভরত ভাই ছিল কাবাবের হাড্ডি? না স্যার, ভরত ভাই আর মনীষা শুধুই বন্ধু ছিল। এই বন্ধুত্ব পছন্দ হয়নি বলে ওকে মেরে দিলি? না স্যার, আমি কাউকে মারিনি। তাহলে ভরত ভাইকে কে মারলো? আমি জানি না, আমি শুধু এটুকু জানি যে ভরত ভাই মনীষাকে ব্ল্যাকমেল করছিল, আর আর মনীষা খুব ভয় পেয়েছিল। শোনো ময়ূর, শেষ করতে হবে। কাকে? আমাদের অ্যাফেয়ারটাকে। কেন? আমার থেকে বোর হয়ে গেছো নাকি? ভয় পেয়ে গেছি। কাকে ভয় পেয়েছো? ভরত দা আমাদের অ্যাফেয়ারের কথা সব জেনে গিয়েছেন। উনি যদি আমার হাজবেন্ডকে বলে দেন তাহলে সবকিছু শেষ হয়ে যাবে, আর আমি ওনার বিশ্বাস আর ভালোবাসাকে হারাতে চাই না। আমি তোমাকে হারাতে চাই না। তুমি চাইলে আমরা বাইরে কোথাও দেখা করে নেব, অন্য কোথাও। না ময়ূর, ব্যাস। তোমার বন্ধু সে জলের ওখানে, ও তো তোমার খুব ভালো বন্ধু, তাই না? না ময়ূর, আমি বললাম তো, এবার আমি ঠিক করে নিয়েছি।
মনীষা প্লিজ। আর স্যার এটা 7 দিন আগের কথা। তারপর থেকে তো আমি মনীষার সাথে দেখাও করিনি, আর আমার সাথে ওর কোনো কথাও হয়নি। কলেজের থেকে তোদের অ্যাফেয়ার ছিল? হ্যাঁ স্যার। বিয়ের পরেও দেখা করতিস, ওর আলাদা সংসার পাতার পরেও? আমাদের অ্যাফেয়ার কোনোদিন থামে। বিশ্বাসঘাতকতা আর মিথ্যার কারবার চলতো বহু বছর ধরে। স্যার আমাদের রিলেশনশিপ আছে। ভীতুদের মতো রিলেশনশিপ ছিল। যদি সত্যি ভালোবাসতিস তাহলে নিজের পার্টনারদের নিয়ে আলাদা হয়ে যেতিস, সবাইকে ধোকা দিতিস না। যাই হোক, এই সেজলকে? সেজল হলো মনীষার এক বিশেষ বন্ধু। সার্পল গ্রামে কোনো অঙ্গনওয়াড়িতে কাজ করে। সার্পল গ্রাম? ওটা তো নিয়ারি ড্যামের কাছে স্যার, যেখানে ভরত ভাইয়ের লাশ পাওয়া গিয়েছিল। এই সেজলের নম্বর আছে? হ্যাঁ স্যার। অবশেষে মিথ্যের কালো মেঘ কেটে যাচ্ছিল। ভরতকে খুনের সত্যিটা বেরিয়ে আসে। মনীষা প্রথম থেকেই মুখ্য অভিযুক্ত ছিল। এরকম অনেক প্রমাণ বেরিয়ে আসছিল যেগুলো অভিযুক্তকে অপরাধী প্রমাণ করতে চলেছিল। স্যার, সেজল আর মনীষার মধ্যে 10 আর 11ই অক্টোবর অনেক কল হয়েছিল। 11ই অক্টোবরের স্ট্যাটাস বলো, যেদিনকে ভরত ভাই গায়েব হয়। এই সেজলের সেলফোনের লোকেশন মনীষার বাড়িতে ছিল, আর প্রায় 2টোর সময় সেজল আর মনীষার ফোনের লোকেশন নিয়ারি ড্যামের কাছে ছিল। তার মানে মনীষা ভরত ভাইকে খুন করার জন্য সেজলের থেকে সাহায্য নেয়। সেই দিনই দুপুর 12টার সময় মনীষার সেলফোন থেকে 7666823822 নাম্বারে কথা হয়, আর এই নাম্বার মনীষার স্বামী দীপকের ভাই দেবেনের। কিন্তু উনি তো ওদের সাথেই দোকান চালায়, এতে ইন্টারেস্টিং এর কি আছে মাখওয়ানা? যে সময় সেজল আর মনীষা নিয়ারি ড্যামে ছিল সেই সময় দেবেনের সেলফোনের লোকেশনও নিয়ারি ড্যামে দেখাচ্ছে। গুড শো মাখওয়ানা। এবার 3 জনকে মুখোমুখি দাঁড় করাও, সেটাই এটার ক্লাইম্যাক্স। আমি ভরতকে শুধু চিনতাম, কোনো লেনদেন ছিল না। অনেক দেওয়া নেওয়া হয়েছে মিসেস মনীষা, না হলে ওই লোকটা ময়ূরের নাম নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতো কেন? এবার এটা বলবেন না যে ময়ূর কে। মনীষা দেবী, আমি আপনার সাথে দেবেন আর সেজলের ইন্ট্রোডিউস করিয়ে দিই। আমি আপনাদের 3 জনকে এখানে কোনো সংগঠনের অ্যানুয়াল মিটিং এর জন্য ডাকিনি। একটা খুন হয়েছে, আর আমাদের কাছে একটা পোক্ত প্রমাণ আছে যে আপনারা 3 জনে মিলে এই খুনটা করেছেন। এখন যদি কেউ মিথ্যে কথা বলে তাহলে মুখ ভেঙে দেব। আমার সাথে ভরতের দোকানে দেখা হয়, আর আমরা বন্ধু হই। বন্ধু? হ্যাঁ বন্ধু। একে অপরের প্রতি আকর্ষিত ছিলেন? হ্যাঁ ছিলাম, কিন্তু তার থেকে বেশি আমি আর কিচ্ছু চাইনি। কিন্তু ভরত তো আপনার থেকে অনেক কিছু চাইতো। ময়ূর, তুমি বা যাও, দীপুর স্কুল থেকে আসার টাইম হয়ে যাচ্ছে। তা আসতে দাও না, ও কি আর বুঝতে পারবে, ও তো ছোট। পাগল হয়ে গেছো? জানো, ওর বাবাকে বলবে পাপা পাপা মামার সঙ্গে দেখা করতে আঙ্কেল এসেছিল। বলতে দিও, বললে বলো যে ভরত এসেছিল। দীপক ভাইয়ের কি ভরত ভাইয়ের ওপর সন্দেহ হবে নাকি? আরে ময়ূর, বাই। ভরত আমার আর ময়ূরের সম্পর্কের কথা জেনে গিয়েছিল। ও এটা জানতো যে আমি দীপকের থেকে এই কথাটা লুকিয়ে রেখেছিলাম। ব্যাস, ও এই ব্যাপারটারই সুযোগ নিল, আর ও যেগুলো চাইতো আমাকে সেগুলোই করাতো। আমি চাইতাম না।
তোমার আমার থেকে যেটা দরকার ছিল সেটা তুমি পেয়ে গেছো। এবার তোমার আর আমার মাঝে কিছু থাকবে না। মনীষা, এটা তো অন্যায় হচ্ছে, তাই না? দেখো না, দীপকের চোখের আড়ালে এত বছর ধরে ময়ূরের সাথে ফুর্তি করে আসছো, তাই না? এখন ময়ূরের চোখের আড়ালে আমরাও একটু ফুর্তি করে নিই, কি বলো? ঠিক আছে তো? উফ মনীষা, তুই পাগল হয়ে গেছিস নাকি? ময়ূরকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। সেজল, তুই জানিস যে ও আমার প্রথম ভালোবাসা। আর বিয়ের আগুনে বিয়ের আগের সব ভালোবাসা পুড়িয়ে দিতে হয়। চুপ কর, ফালতু লেকচার দিস না আমায়। তা কি করবো শুনি? দেখ তুই নিজেকে কিরকম সমস্যায় ফেলেছিস। ওই ভরত ভাই কিন্তু ক্রমাগত তোকে ব্ল্যাকমেল করতে থাকবে। হ্যাঁ রে, ও বারবার দেখার কথা বলে, আর দেখা করা মানেই তো বুঝিস তুই। বুঝতে পারি আমি, সেই জন্যই তো বলছি দীপককে সবকিছু পরিষ্কার করে বলে দে। না সেজল, আমি ওকে কিছু বলতে পারবো না। ও আমাকে ওর বাবা মার সামনে সাপোর্ট করেছিল। ও এটা সহ্য করতে পারবে না যে আমি ওর সাথে চিটিং করেছি, আর এখন ভরতের সাথে এত কিছু। তা মনীষা, তুই তাহলে লাইফে চাষটা কি আসলে? দীপক আমার স্বামী, আর ময়ূর আমার ভালোবাসা। আমার দুজনকেই চাই। আর ভরত ভাই? ওকে আমার চাই না। বৌদি, আপনার শ্বশুর শাশুড়ি যখন ময়ূরের ব্যাপারে কথা বলছিলেন না, তখন আমি জানতাম যে ওনারা সত্যি বলছেন আর আপনি মিথ্যে। তাও আপনি আমাকে সাপোর্ট করলেন দীপক ভাইয়ের জন্য। খুব ভালো মানুষ উনি। তাহলে কি আমি খারাপ? আপনাকে আমি বোন মনে করি। তাহলে নিজের বোনকে সাহায্য করুন। আমার ক্যারেক্টার নিয়ে পরে ডিসকাস করা হবে। আপনি সত্যি দীপক ভাইকে এই ব্যাপারটা জানাতে চান না? হ্যাঁ দেবেন্দা, তাহলে আপনাকে কেন বলতাম? সোজা ওনার কাছেই যেতে পারতাম। তাহলে ব্যাস একটাই উপায় আছে, ভরত ভাইকে চুপ করানোর। না না না, একেবারেই না। আমাকে আমাকে এসবের মধ্যে একদম টানিস না। সেজল, তুই ভুলে গেছিস তোর জন্য আমি লাইফে কত কিছু করেছিলাম? হিসাব দেবো তোকে? সেজল বোন, কেউ কিচ্ছু জানতে পারবে না, আর আপনার নাম তো একেবারেই আসবে না। আমার প্ল্যান একেবারে ফুল প্রুফ। না প্লিজ প্লিজ সেজল, আমাদের 15 বছরের বন্ধুত্ব। তুই আমার বোন শোনা, প্লিজ। হ্যালো, হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ, দেখো ভরত, তুমি আমার থেকে যা চাও সেটা আমার বন্ধু সেজল করবে। আরে বাহ, এ তো দারুণ ব্যাপার। প্রথমে তোমার বন্ধুর সাথে, তারপর তোমার সাথে। আমার সাথে না, আমার বন্ধু এই সব কিছু আমার দাম্পত্য বাঁচাবার জন্য করছে। ওর সাথে তোমার যা কিছু করার একবার করে আমাদের মুক্তি দাও। আরে ঠিক আছে ঠিক আছে, আমি কি কোনো লোভী বেড়াল নাকি? হ্যাঁ, আচ্ছা এটা বলো যে কবে আর কোথায়? আমার বন্ধু এই সময় আমার বাড়িতে আছে, তোমার জন্য অপেক্ষা করছে। ব্যাস, আমি এক্ষুনি আসছি। এই মনীষা আমাকে ক্যাবলা ভাবছে। নিজের বন্ধুকে আমার দিকে এগিয়ে দিয়ে আমার হাত থেকে পালাবার চেষ্টা করছে। ছেলে মানুষ একদম। দেখ মনীষা, ওর ভেতরে আসা পর্যন্ত ওর একেবারেই যেন ডাউট না হয়, আর ওইখানে আসতেই আমি ওর গলায় এই ফাঁসটা পরিয়ে দেব। কোথায় গেল তোমার বন্ধু? তোমার বন্ধু কোথায়? আহা, আমার সাথে গেম খেলছো? বিশ্বাস করো, এই গেমে তোমার ডাবল মজা লাগবে। নিশ্চয়ই লাগবে। প্রথমে তোমার বন্ধুকে একবার দেখে তো নি। তোমরা
তোমরা পুরুষরা না পেশেন্স নামের কিছুই জানো না। এটা সারপ্রাইজ, হ্যাঁ? তাহলে তুমি আমায় সারপ্রাইজ দিতে চাও, তাই তো? এমন সারপ্রাইজ যেটা তুমি কখনো বলবে না। মনীষা, মনীষা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওকে ডাকো না, প্লিজ ডাকো, ডাকো না। এসো, 1 মিনিট। আরে কি করছো কি? আরে ভাই, তোমার বন্ধুকে ডাকো না, আর অপেক্ষা করতে পারছি না। হ্যাঁ, একদম অপেক্ষা করতে পারছি না, একদম অপেক্ষা করতে পারছি না। তাড়াতাড়ি ডাকো ওকে, ডাকো না। আরে কি করছো কি? ডাকো না ওকে। মনীষা, তুমি, আরে এটা আবার কি? তুমি আমাকে মারার টারার প্ল্যান করে রাখনি তো? হ্যাঁ, তুমি তো খুশিতেই মরে যাবে। সেজল, টান টান, সেজল। দেবেন্দা, শেষ হয়ে গেছে ভরত, এবার বলুন। ওর সব জিনিসপত্র বার করে নিয়েছিলে তো? আমি এগুলো রাজকোটের বাইরে পার্সেল করে দেবো। হ্যালো, হ্যাঁ, আমি ভরতের বন্ধু বলছি। ও কিছু আর্জেন্ট কাজে গোধরা গিয়েছে, ওর আসতে একটু দেরি হবে। কিন্তু আজ সকালে তো ভরতে এরকম কিছুই বলেননি। এখন বলছে তো আমার মাধ্যমে। একটা অ্যাফেয়ারকে লুকানোর জন্য মনীষা কত লোকের জীবন তুমি নষ্ট করলে। তোমার স্বামীর ওপর দয়া হচ্ছে আমার। আর তোমরা দুজন কিরম বন্ধু তোমরা? একবার ওর নিষ্পাপ বাচ্চাটা দীপুর কথা ভাবলে না? এমন কিসের ভয় ছিল রসিকা দেবী? আপনি জানতেন আপনার স্বামী অন্যায় করছেন, তাহলে ওনাকে আটকালেন না কেন? আপনি তো মহিলা নন, আপনি বুঝবেন না। কি বুঝতে পারবো না? এটাই যে অসহায় মহিলাদের দুর্বলতা তাদের নিস্তব্ধতায় প্রকাশ পায়। আমরা সবকিছু জেনেও কিছু থামাতে পারি না, বদলাতে পারি না। তাহলে এই তিক্ত বাস্তব কেন জানবো? বাবা, রোগের শুরুতেই তার চিকিৎসা হওয়া দরকার, তা না হলে পরে বাঁচা মুশকিল হয়ে যায়। বলতে পারতে মনীষা, একবার বলতে পারতে। সাহস ছিল না দীপক, সাহস ছিল না। আমি তো মায়া দীপকে হারাতে চাইনি, খুব গিল্টি ফিল করছিলাম। যখন অপরাধ করছিলে তখন গিল্টি ফিল হচ্ছিল না? একবার বলে দিতে মনীষা, ব্যাপারটা এত দূরে আসতো না। আমি যদি তোমায় বলে দিতাম, তুমি কি তাহলে আমাকে ক্ষমা করতে? ক্ষমা? ক্ষমা তো আমি সেদিনই তোমাকে করে দিয়েছিলাম মনীষা, যেদিন মা আর বাবা তোমার দিকে আঙুল তুলেছিল। আমি জানতাম মনীষা, ওনারা সত্যি বলছেন। কি?
হ্যাঁ মনীষা, আমি জানতাম, কিন্তু তোমায় বলে তোমাকে তোমার নজরে ছোট করতে চাইনি। আমি ভাবলাম যে ভালোবেসে তোমার মন জিতে নেব, সেই জন্যে মা বাবার থেকে আলাদা হয়ে যেতে রাজিও হয়ে গেলাম। ভেবেছিলাম আস্তে আস্তে তুমি ওকে ভুলে যাবে, কিন্তু না, এরকম কিছুই হলো না। আমার ভালোবাসা ফেল হয়ে গেছে মনীষা, না দীপক, ফেল হয়ে গেছে আমার ভালোবাসা। আমার চুপ থাকাটা খুব চাপ হয়ে গেল, খুব চাপ হয়ে গেল আমার চুপ থাকাটা। দুজন প্রাপ্তবয়স্ক নিজেদের মধ্যে যাই করুন সেটাকে তাদের নিজস্ব ব্যাপার বলা হয়। আমি এটাও মানছি যে স্ত্রী আর পুরুষের মধ্যে সম্পর্ক খুবই জটিল হয়, কিন্তু একটা ব্যাপার খুব সহজ আর পরিষ্কার, যে যখনই কেউ অবৈধ বা আইন বিরুদ্ধ কাজ করে তখন অপরাধের বিষাক্ত ফনা জেগে উঠবেই। মানুষ একে অপরকে ক্ষমাও করে দেয়, খারাপ স্মৃতিকে ভুলেও যায়, কিন্তু আইন না তো ক্ষমা করতে পারে না ভুলে যেতে পারে। আইন শুধু ন্যায় করতে পারে। সম্পর্ক ভাঙা বা জোড়ার আগে এটা চিন্তা করা দরকার যে আইন ভাঙলে আদালত শাস্তি দেবে, মন ভাঙলে জীবন শাস্তি দেবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।